এদিকে সার্জিস ও হাসনাতকে কঠিন আলটিমেটাম দেয় সেনাপ্রধান। ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে। সবাই ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। মোহাম্মদ ইউনূস বলেছিলেন, একদিন পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। পৃথিবীর কোন দেশ এখন বাংলাদেশে এসছে আমি জানি না, কিন্তু আরাকান আর্মি কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে। মলম হাসনাত এবং সার্ভিস আলম অনেক বকবকানি করছে না, সে কারণে আমরা অনেকেই অনেক কিছু আলোচনা করছি এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু প্রোপাগান্ড ছড়িয়ে দিয়েছিল এই হাবাদুল্লাহ আর সার্ভিস মিলে। কেন জানেন? যাতে তাদেরকে নিয়ে একটু আলোচনা হয়, তারা চুপচাপ থাকবে। একটা কথা আজকাল চারদিকে খুব চলছে, কথাটা হচ্ছে বাংলাদেশ এবং ইউনূস সরকার নিয়ে। এদের এই বাংলাদেশ এবং ইউনূস সরকারের বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, এই কথাটা যেমন চলছে তেমন এর সাথে সাথে এটাও উঠে আসছে। অনেকেই বলছে যে ভারতও নাকি শেখ হাসিনার পাশ থেকে সরে এসে চুপ হয়ে গেছে। কিন্তু সরকারের যে দায়িত্ব ছিল সারা বাংলাদেশ জুড়ে গত আগস্ট থেকে তৌহিদি জনতার নামে মববাজির যে বাড়াবাড়ি বাংলাদেশের সরকার চলতে দিচ্ছে, সেটা চলতে দিলে আসলে যে ব্যবসা করা আর সম্ভব না, সেই স্বীকারোক্তি কোথায় বাংলাদেশ সরকারের? গুলশান থেকে গুলিস্তান, কোথায় নেই আওয়ামী লীগ? বাংলাদেশের এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিল নিয়েই শুধু আলোচনা হচ্ছে। বাংলাদেশের এখন সকল বিষয় অপ্রাসঙ্গিক, আর প্রাসঙ্গিক বিষয় হচ্ছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। এই কর্মকাণ্ডটা করলেন আজকে, যে ইতিহাস কিংবা যে নজির বাংলার জমিনে আপনারা স্থাপন করে গেলেন, এটার পুনরাবৃত্তি কি ঘটবে না? আপনাদের কি মনে হয়? আজ আপনারা যেটা শুরু করলেন, আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষে অন্য কোনো শক্তিরা যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিসের নথি বের করে করে আপনাদেরকে ধরা হবে। আপনারা কি ভেবেছেন এই যে আপনারা আজকে যা করলেন বা যা করছেন, এগুলা কি কোনো প্রমাণ দলিল আপনাদের কি মনে হয় কেউ সংগ্রহ করছে না? হ্যাঁ, দেশের মধ্যে বর্তমানে কে কি করতেছে, কে কি ঘটনা ঘটাচ্ছে, সবকিছুই হিসাব রাখা হচ্ছে এবং সব বিষয়ের একটা সময় বিচার করা হবে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে সমন্বয়কদের নিয়ে অনেক কথা হচ্ছে। সার্জিস, হাসনাত, তাদের অনেক কার্যকলাপ, অনেকে সার্জিস এবং হাসনাতকে তারা নাকি খারাপ কাজ করতেছে, তারা নাকি অনেক অবৈধ কাজের সাথে জড়িত রয়েছে, এইটা নিয়ে সবাই বক্তব্য বলতেছে এবং তাদের বিষয়ে অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে। গাইজ, এই বিষয়গুলো নিয়ে সবাই কি বলতেছে এবং ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়ে আপনারা জানেন। আমাদের দেশের বর্তমান সরকারও কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করেন দেশকে রক্ষা করতে, ইতিমধ্যে তার উপরেও প্রভাব পড়ে। গাইজ, এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিগুলো দেখলে। আসুন আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ভিডিও রেডি করেছি, সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। বিগত অনেকদিন ধরে আবাদুল্লাহ, মলম হাসনাত এবং সার্ভিস আলম অনেক বকবকানি করছে না, সে কারণে আমরা অনেকেই অনেক কিছু আলোচনা করছি এবং তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু প্রোপাগান্ড ছড়িয়ে দিয়েছিল এই হাবাদুল্লাহ আর সার্ভিস মিলে। কেন জানেন? যাতে তাদেরকে নিয়ে একটু আলোচনা হয়, তারা চুপচাপ থাকবে। মানুষের মস্তিষ্ক থেকে তাদেরকে নিয়ে কিছুদিন আগে অনেক যে সমালোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে, তা থেকে তারা একটু রিল্যাক্স পাবে এবং সে সাথে তারা একটি কাজও করে ফেলতে পারবে। সেটা কি? এক ঢিলে দুই পাখি। তারা যে জাতীয় নাগরিক পার্টির দলটা খুলেছে বা গঠন করেছে, এই দলের মধ্যে অনেক শীর্ষ পর্যায়ের নেতা আছে, অনেককে ঠিকভাবে মানুষ চিনে না, গুটি কয়েক জনকে ছাড়া। অনেকে তেমন জনপ্রিয়ও না, শুধু হাসনাত আব্দুল্লাহ, সার্ভিস আলম এবং নাহিদ ইসলামকে মানুষ ভালো করেছে। তো একটি দল যদি অগ্রসর হতে হয়, সারা বাংলাদেশে প্রসারিত হতে হয়, সেই দলের শীর্ষস্থানীয় সকল নেতাকে মানুষ চিনতে হবে এবং সমান গুরুত্ব দিতে হবে, তাহলেই দলটা প্রসারিত হবে এবং জনপ্রিয় হয়ে উঠবে। সেই কারণে এই মলম হাসনাত এবং সার্ভিস আলমকে কিছুদিনের জন্য চুপ থাকতে বলা হয়েছে এবং কিছুদিনের জন্য হাইডে থাকতে বলা হয়েছে, যাতে করে অন্যান্য এনসিপির যে সকল নেতা আছে তারা লাইমলাইটে আসতে পারে এবং বিভিন্ন বিষয়ে কথা বলে জনগণের সাথে কানেক্ট হতে পারে। এইরকম যদি 20 থেকে 25 জন শীর্ষস্থানীয় নেতা সার্ভিস আলম এবং মলম হাসনাতের মতো সারা বাংলাদেশে কানেক্ট হয়ে যেতে পারে জনগণের কাছে, এই দলটা অনেক বেশি প্রসারিত হয়ে যাবে, মুখে মুখে আলোচনায় আসবে। এখন হাতে গোনা কয়েকজন সমন্বয়ক ছাড়া এনসিপির মধ্যে যেসব শীর্ষস্থানীয় নেতা আছে আর কাউকে নিয়ে তেমন আলোচনা হয় না। সে কারণে যাতে আলোচনায় আসতে পারে সকলে, বিভিন্ন টক শোতে গিয়ে, ফেসবুকে গিয়ে, এই জন্য এই হাসনাত, এই সার্ভিস এরা একটু চুপ, নাহিদ ইসলামও এখন চুপ আছে। দেখবেন এই পর্যায়ে যখন 15-20 দিন পরে অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা লাইমলাইটে চলে আসবে এবং জনগণের সাথে কানেক্ট হয়ে যাবে, দেখেন আলোচনা হবে, দুম করে আবার মলম হাসনাত আবার সার্ভিস আলম চাঙ্গা হয়ে যাবে। কারণ তারা কিছুদিন গ্যাপ রেখে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো করে থাকে। বাংলাদেশে যখন বড় কোনো ইস্যু আসে, তখন তারা হট করে
একটা স্ট্যাটাস দিয়ে দিবে, একটা বক্তব্য দিয়ে দিয়ে বাংলাদেশের মোটিভ ওইদিকে ঘুরিয়ে ফেলবে। মানে কথা হচ্ছে তাদের এনসিপি কে বাংলাদেশের জনগণের মুখোমুখি রাখা এবং প্রত্যন্ত গ্রামে পৌঁছিয়ে দেওয়া এবং ডক্টর ইউনূস সরকারকে দীর্ঘায়িত করা। কারণ এইসব প্ল্যান মোতাবেক যদি না আগাই তাহলে এনসিপি বড় রাজনৈতিক দল হতে পারবে না এবং ডক্টর ইউনূস সরকারও অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে না। আমাদের দেশে আমরা বরাবরই দেখি উইথ ডিউ রেসপেক্ট, আমাদের দুদক থেকে শুরু করে আদালতের বিভিন্ন জায়গায়ও সরকারে যিনি থাকেন আর সরকারে যারা থাকেন না তাদের ক্ষেত্রে মাঝে মাঝে আদালতের রায়, তারপর হচ্ছে ধরেন কত দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো ঝরে যাওয়া বা নিষ্পত্তি হয়ে যাওয়া, এমনকি ফাঁসির আসামি যারা থাকে তারাও সেখান থেকে মুক্তি পাওয়া, এগুলো আমরা দেখছি। 5ই আগস্টের আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সর্বোচ্চ লেভেলে থাকা মানুষদের বিরুদ্ধে মামলা ছিল এবং রাইট নাও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, দুদকের মামলা ছিল। কিন্তু সরকার প্রধান হওয়ার পর পুরোটাই তো চান কপাল ওনার, এমনকি একের পর এক মামলা একদম পানির মতন টপ 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 করে ঝরে পড়ে গেছে। ইভেন তার যে গ্রামীণ ব্যাংক সেটাতেও সরকারের হস্তক্ষেপ কমেছে এবং মতান্তরে আমরা শুনছি ওনার বিরুদ্ধে যেই কি বলে যে ট্যাক্সের একটা মামলা ছিল 666 কোটি টাকা, সেটাও নাকি খালাস হয়ে গেছে, তিনি ট্যাক্স আর দেওয়া লাগবে না, এরকম নানান বক্তব্য আমরা কিন্তু আসলে মিডিয়ার বরাতে শুনেছি। তবে এবার এসে আরো কপাল খুলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, আরো বিশাল এক সংবাদ। তবে আমরা অ্যাডভান্সই বলতে পারি আবার কখনো আওয়ামী লীগ আসলে এই যে মামলাগুলো ঝরে গেছে, যারা দুদক থেকে মামলাগুলো প্রত্যাহার করছেন বা যে বিচারকরা এই মামলাগুলো খালাস দিচ্ছেন, হয়তো আওয়ামী লীগের আমলে তাদেরকে আবার কাঠগড়ায় দাঁড়া হইতে পারে। কেননা এখন অনেক বিচারক, অনেক আইনজীবী, অনেক সরকারি কর্মকর্তা যারা আওয়ামী লীগের সময় এই কাজগুলো করছিলেন তাদেরকে কিন্তু এখন অনেকে অপসারণ করা হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সো এটা আমাদের দেশে একটা কমন ট্রেন্ড যে ক্ষমতায় যিনি আসবেন অথবা আছেন তার সব পানির মতন ঝরে যায়। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 111 সরকারের সময় যে মামলা হয়েছিল, তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার সব মামলা শেষ হয়ে গেছিল, কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মামলাগুলো কিন্তু চলমান ছিল। তো সেম সিস্টেম কিনা জানি না, তবে আজকে আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্টের অ্যাপিল বিভাগ। আমরা দেখছি যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজকে এই রায় দিয়েছেন। তো হাইকোর্টের বিরুদ্ধে ডক্টর ইউনূস একটা আপিল করেছিলেন, সেই আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিলেন। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 11ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুর্নীতি দমন কমিশন। তো ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন হয়রানি করতেই আওয়ামী লীগ সরকার এই মামলাগুলো করেছিল, কাজে তিনি যখন ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেয়। এই প্রক্রিয়ায় মামলা বাতিল বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূস চাননি, আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশনা তিনি দিয়েছিলেন, কিন্তু দুদক নিজেই সব মামলা প্রত্যাহারের জন্য তারা চেষ্টা করছে। এখন এইটাতেই মাঝে মাঝে অনেকে আমরা ওই যে বলি না যে ক্ষমতায় যিনি থাকেন তার আশপাশে সবকিছু কেমন জানি সাদা পবিত্র হালাল দেখা যায়, আবার একই লোক একই ব্যক্তি যখন ক্ষমতা থেকে সরে যায় তার বিরুদ্ধে মামলার পর মামলা। এখন যেমন ধরেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে আবার অনেক সময় সঠিকভাবে গণহারে মামলা হচ্ছে। আবার যদি তারা বাইসেও থাকে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ হয়, তখন দেখবো যে মামলাগুলো পানির মতন ঝরে যাবে আর পুরান মামলা যাদের বাতিল হচ্ছে এগুলো আবার নতুন উজ্জীবিত হবে। আসলে বাংলাদেশের সিস্টেমটার মধ্যেই কিছু জিনিস এখনো সংস্কার হয়নি। তবে এটা একটা কমন জিনিস যে আমরা যারা ক্ষমতায় থাকি তাদের প্রধান টার্গেট থাকে আমার যে বিরোধী দল আমাকে যে ভবিষ্যতে কাটতে পারে, ক্ষমতাটা নিতে পারে, তাকে মিথ্যা ইচ্ছা মতো মামলা দিয়া তার গোষ্ঠী টুষ্টি সহ বাঁকা করে ফেলা। কারণ বাংলাদেশের একটা কথা আছে, কারো যদি ধ্বংস করতে চাও একটা মামলা দিয়ে দাও। একটা কথা আজকাল চারদিকে খুব চলছে, কথাটা হচ্ছে বাংলাদেশ এবং ইউনূস সরকার নিয়ে। এদের এই বাংলাদেশ এবং ইউনূস সরকারের বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, এই কথাটা যেমন চলছে তেমন এর সাথে সাথে এটাও উঠে আসছে, অনেকেই বলছে যে ভারতও নাকি শেখ হাসিনার পাশ থেকে সরে এসে চুপ হয়ে গেছে, এ কথাটাও বলছে। কথাটা যে একেবারে ভুল এমনটা অবশ্যই নয়, কিছু পরিবর্তন তো স্পষ্ট দেখা যাচ্ছে, সেগুলো তো অস্বীকার করা যায় না। কমাস আগেও ইউনূসের যাওয়া, চলে যাওয়া এবং শেখ হাসিনার ফিরে আসা, এটা নিয়ে যতটা মাতামাতি ছিল, যতটা চর্চা ছিল মিডিয়াতে এবং তার বাস্তব কারণও ছিল, সেটা যেন হঠাৎই চুপসে গেছে। কেমন যেন একটা থমথমে ভাব চারদিকে, আবার অনেকেই থমথমে ভাবের মধ্যে দিয়ে তারা ভাবছে যা হওয়ার হবে, একটা যেন সিনিক একটা মনোভাব এসে গেছে অনেকে। দেখুন, আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে ট্রাম্প সাহেবের বিভিন্ন মন্তব্য, তারও আগে 2016 সালের নির্বাচনের পর
যেভাবে খারাপ হয়েছিল ট্রাম্প এবং ইউনূসের পারস্পরিক সম্পর্ক, তাতে এটা ভাবার যথেষ্ট কারণ আছে যে ট্রাম্প ক্ষমতায় বসার পর ইউনূসের গদিতে টিকে থাকাটা মাত্রই কিছুদিনের বা কয়েকদিনের বা কিছুদিনের ব্যাপার, তার বেশি নয়। তার কারণ শুধু ট্রাম্প নয়, ট্রাম্পের সাথে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক নয়, ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে একটা পার্সোনাল যে রিলেশন, সেটাও ইউনূসের চলে যাওয়াটা এবং হাসিনার দ্রুত ফিরে আসাটা অনেকটা যেন স্পষ্ট করে দিচ্ছিল। কারণ নরেন্দ্র মোদীও যেমন, ট্রাম্প যেমন ইউনূসকে চান না, নরেন্দ্র মোদীও ইউনূসকে চান না, সেটাও জানা কথা। তারপর ওই যে 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদী ট্রাম্প বৈঠক হলো এবং সেই বৈঠকের পর, সেই বৈঠকে যেসব কথাবার্তা ট্রাম্প সাহেব সম্মুখে বললেন, তারপরে এই ধারণা প্রবল হয়েছিল যে ইউনূস সরকার আর খুব বেশি দিন ক্ষমতায় নেই। এই সম্ভাবনা আরো জোরদার হয় যখন ইউএস এড বন্ধ করে দেয় বাংলাদেশ, কেন বাংলাদেশের সব আর্থিক সাহায্যের দরজা, এমনকি রোহিঙ্গাদের জন্য যে বিরাট সাহায্য আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেটাও বন্ধ করে দেয় আমেরিকা। অর্থ কষ্টে দিশারা ইউনূসের সামনে এরপর একটু একটু করে ট্রাম্পকে প্রসন্ন করার জন্য ইউনূসের কি বলবো ঘাড় নিচু করাটা শুরু হয়ে গেল এবং ট্রাম্প সাহেবের আমেরিকাও প্রসন্ন হওয়ার অভিনয় শুরু করে দিল। এমনিতে নয়, এসবগুলো এমনিতে হয় না, নির্দিষ্ট লক্ষ্য স্বার্থ মাথায় রেখে এগুলো হয়। অর্থ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর 28শে মার্চ আবার রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন অর্থ সাহায্যের ঘোষণা করলো আমেরিকা। সাপোর্ট করবার জন্য এই সরকারকে কেউ যেন বিব্রত না করে, সে যেন গণহত্যার বিচারটা করতে পারে, সে যেন লীগ নিষিদ্ধের প্রশ্নে অনড় থাকতে পারে। আমরা শত সমালোচনা সত্ত্বেও ওই সরকারের ডান হাতটা সবসময় ধরে রেখেছি, আমরা সরকারকে কখনো বিব্রত হতে দেইনি। কিন্তু একটা কথা আজকে সরকারকে মনে করিয়ে দেই, ডক্টর ইউনূস কিন্তু পুরো এই সরকার না। ডক্টর ইউনূস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন। একটা আউট অ্যান্ড আউট স্পষ্ট কথা বলি, এই সরকারের কাজ খাল কাটা না, নদী খনন করা না। রক্তের মধ্য দিয়ে আইসা আগামী 10, 20, 30 বছরও যদি নদী খনন করা না হয়, বাংলাদেশ মরে যাবে না। খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না। বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কিনা, এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর। জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, আওয়ামী লীগকে কোন ফরম্যাটে নিষিদ্ধ করা যায়, গণহত্যার বিচারটা কত দ্রুত নিশ্চিত করা যায়, তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরো 10টা কমিশন করেছে, তারা নারী কমিশন করেছে। সম্পূর্ণ প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি, এই যে একটা নারী কমিশন করেছেন, এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন? এই নারী কমিশনের কোন নারী গত 15 বছরে ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন? আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা জান দিয়েছে রাস্তায়, সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না। কতক্ষণ নারী কমিশনের, এর মানে কি নারী সংস্কার লাগবে না? জুলাই যদি বেঁচে যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে, তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ। আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন? আপনারা আগে কথা ছিল সংস্কার নাকি নির্বাচন, এখন কথা চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। এইসব হাবিজাবি বললে হবে না। সংস্কারও বুঝি না, নির্বাচনও বুঝি না, একমাত্র প্রথম এবং শেষ কথা বিচার এবং বিচার। এই সরকারের প্রথম এবং শেষ কাজ, তাকে বিচার করতে হবে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, আজকে বিচার চাওয়া কেন আমাদের জন্য লজ্জার? এই সরকার তো এসেছে এই বিচার করবে, এই জন্য আমরা কেন বিএনপিকে বারবার অনুরোধ করেছি, প্লিজ আপনারা একটু নির্বাচনটা পরে চান। কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন, আপনারা নির্বাচন চাই না, কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে যে জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে এসেছে, সে যদি করে যেতে না পারে, আর কোন রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে। কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা, যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে। সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনারা আরেকটু পরে কথা বলেন। জামাতকেও বলেছি, এর মানে কি এইটা যে আপনারা যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার কথা বলে কাল কেটে নদী খনন করে আপনারা জুলাইয়ের বিচার ভুলে যাবেন? আপনাদেরকে জানাই, আজকে এই সংবাদ সম্মেলনে আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা, যার 2টা সন্তানের প্রথম সন্তান খুনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত। তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন। কেন?
একটা ছেলে শহীদ হয়ে গেছে, আরেকটা ছেলে ক্যান্সারের আক্রান্ত, তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে? এই সরকারের কাজ কি? আমরা 8টা মাস, আপনারা জানেন আমাদেরকে দেখতেছেন, আমাদের ব্যক্তিগত জীবন নাই, আমাদের সংসার নাই, আমাদের পড়াশোনা নাই, মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না। গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের বক্তব্য থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। গাইজ এইগুলা বিষয় নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এখানে বিশেষ করে সমন্বয়কদের নিয়ে কথা হয়, দেশের রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়, ভারত বাংলাদেশ, অন্যদিকে দেশের মধ্যে নির্বাচন দেওয়া, ডক্টর ইউনূসের বিষয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এইগুলা বিষয় দেখে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি দেশের বর্তমান পরিস্থিতি। দর্শক শ্রোতা, এখানে যে অনেকে সমন্বয়কদের বিপক্ষে কথা বলে, গাইজ আপনারা তো এইটা জানেন যে ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা, তারা কিন্তু আমাদের দেশের মধ্যে ভালো কাজ করতেছে এবং তাদের কাজকর্মের দ্বারা আমাদের দেশটাকে এগিয়ে যাচ্ছে। এখন তাদেরকে নিয়ে কি কথা হয়? দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।